হ্যালো মিন্টু, তুমি কোথায় আছো? এখনই আমার অফিসে এসে যোগাযোগ করো, জরুরি একটা কাজ পড়ে গেছে। প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছে যে তোমাকে তাড়াতাড়ি অফিসে ডাকার জন্য। উনি আসছে, তুমি 10 মিনিটের মধ্যে অফিসে আসো। স্যার, জরুরি কোনো কেস আছে নাকি? হঠাৎ প্রধানমন্ত্রী নিজে আসতেছে, তার মানে জরুরি কেস হতে পারে। আচ্ছা স্যার, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে মিন্টু কলটা কেটে দিল। রুম থেকে বের হয়ে নিচে আসতেই মিন্টুর আম্মু বলতে লাগলো, কি রে মিন্টু, এই অবসর সময়ে কোথায় যাইতেছিলি? তোর আব্বু না বলেছে বাসায় থাকার জন্য? কি যেন একটা কাজ আছে বলছে। আম্মু, আব্বু আসলে আব্বুকে বলবে যে আমি একটা কাজে বের হয়েছি, রাতে বাসায় ফিরবো বা সন্ধ্যার দিকে বাসায় ফিরবো। ঠিক আছে, আর তুই কোথায় যাচ্ছিলি একটু বলে যা। তোর আব্বু এসে জিজ্ঞাসা করলে আমি তোর আব্বুকে যাতে বলতে পারি। জায়গার নাম তো বলতে পারবে না, তুমি শুধু আব্বুকে বলবে যে একজন ফোন দিয়েছিল, এটাই বইলো, তাহলে আব্বু বুঝতে পারবে। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো বাজারে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি আসলো। মিন্টু গাড়ির ভিতরে উঠে পড়তেই প্রায় 10 মিনিট পর চলে আসলো তার গন্তব্যে। গাড়ি থেকে নেমে মিন্টু সোজা অফিসের ভিতরে চলে গেল। অফিসের ভিতরে প্রবেশ করতেই মিন্টু দেখতে পেল প্রধানমন্ত্রী বসে আছে তার অপেক্ষায়। মিন্টু প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ আপনি জরুরি তরফ করছেন, কোনো কিছু হয়েছে নাকি? কোনো কিছু না হলে কি আমি নিজে এখানে আসতাম? কখনোই না। তোমাকে আমি ফোন দিয়ে বাড়িতে নিয়ে এরপরে সবকিছু বলতাম। এখন শোনো কি হয়েছে। গতকালকে আমার মেয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি পরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলছে যে সে ড্রাগ নেশায় আসক্ত। কিন্তু আমার মেয়ে একমাত্র কলেজে ছাড়া আর কোথাও যায় না। আর গেলেও আমার বডিগার্ড সবসময় সাথে থাকে। বডিগার্ডটা তো আর কলেজের ভেতর ঢুকতে পারে না, সব সময় বাইরে থাকে। আমার মনে হয় কলেজের ভেতরে কেউ ড্রাগস বিক্রি করে। তবে এই ড্রাগস নাকি খুবই ভয়ঙ্কর। যার শরীরে একবার প্রবেশ করে আস্তে আস্তে যদি কাজ করতে থাকে তাহলে তাদেরকে বাঁচা অনেক মুশকিল। যা করার তোমাকেই করতে হবে, কারণ তুমি একজন ইনভেস্টিগেশন অফিসার। তুমি যদি এই কাজটা না করো তাহলে কে করবে? কিন্তু স্যার, আমার তো পর্যাপ্ত প্রমাণ লাগবে, পর্যাপ্ত প্রমাণ ছাড়া তো আমি ওইখানে যেতে পারবো না। খোকন স্যার, আপনি কিছু বলতেছেন না কেন? আপনি তো জানেন প্রমাণ ছাড়া আমাকে কোনো কাজ দেওয়া হয় না। এই নাও তোমার প্রমাণ। আশা করি খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করবে। আর আমার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে হবে এবং আড়ালে থাকতে হবে। আড়াল থেকে সবসময় আমার মেয়েকে খেয়াল রাখতে হবে, সে যাতে বাজে জিনিসের প্রতি আসক্ত না হয়। ঠিক আছে স্যার, আমি একবার প্রমাণ পেয়ে গেছি, আর কোনো কিছুই করতে হবে না, বাকিটা সব কিছু আমি নিজে করে নিতে পারবো। আপনারা নিশ্চিন্তে থাকেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ব্যাপারে যাতে কেউ কিছু না জানতে পারে। আর আপনার মেয়ের একটা ছবি পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপে, বাকিটা আমি নিজে দেখে নিব কলেজে। কাল থেকে আমি কাজে লেগে পড়ব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা সম্পূর্ণ করতে পারি। খোকন স্যার, এখন তাহলে আমি যাই। ঠিক আছে, যাও মিন্টু, আর তোমার জন্য দোয়া রইল। মিন্টু চলে আসলো বাসায়। রাতে জাল কাগজপত্র রেডি করছে তার কম্পিউটারের সামনে বসে। বেশ কিছুক্ষণ পর রেডি করে বসে আছে, এমন সময় তার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। হোয়াটসঅ্যাপটা ওপেন করতেই দেখতে পেল প্রধানমন্ত্রী তার মেয়ের ছবি পাঠিয়েছে। মিন্টু ছবিটা দেখেই অবাক। এত সুন্দর মেয়ে আগে কখনো সে দেখেনি। সুন্দর হবে না কেন? স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে বলে কথা, সুন্দর তো হতেই হবে। মিন্টু নিচে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকাল 10টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে 10:30টায় চলে আসলো সেই কলেজের সামনে। মাথার চুলগুলোতে তেল দেওয়া, চোখে একটা চশমা, পরনে প্যান্ট অনেকটা ঢিলে, আর শার্টের কথা বাদ দিলাম। মিন্টু কলেজের ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় দারোয়ান মিন্টুকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি কোথায় যাইতেছো? আমি ভিতরে যাইতেছি এই কলেজে অ্যাডমিশন নিব বলে। এই দেখেন আমার কাছে সকল কাগজপত্র আছে এবং অনুমতি নেওয়া আছে। ঠিক আছে, যাও।
আর এরকম পোশাক পরে এসেছো কেন? তোমাকে তো সবাই ব্ল্যাকমেল করবে, তখন তুমি কি করবে? আমার তো এই পোশাক ছাড়া আর কোনো পোশাক নেই। আমি খুবই গরিব, এটার জন্য এই পোশাক পরে চলে এসেছি কলেজে। আর ব্ল্যাকমেল করলে তো আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিলে কোনো কিছুই হবে না। প্রিন্সিপাল স্যার কোনো কিছুই করবে না। যাই হোক, তুমি এখন যাও, তাড়াতাড়ি গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও। মিন্টু তাড়াতাড়ি চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। এসে দেখে প্রিন্সিপাল স্যার কার সাথে যেন ফোনে কথা বলছে। মিন্টু দরজার বাইরে দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আসতে পারি ভিতরে? হ্যাঁ, ভিতরে আসো। আর তোমার কি চাই? তোমাকে তো আগে কখনো এই কলেজে দেখি নাই। স্যার, আমি অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছি। এই দেখেন আমার সার্টিফিকেট, এবং যে কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছি ওই কলেজের ট্রান্সফার লেটার। প্রিন্সিপাল স্যার সবকিছু দেখার পর মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ, সব কিছুই দেখলাম। আচ্ছা, তুমি এখন ক্লাসে যাও, তোমার কাগজপত্র রেখে যাও। আমি সব কিছু রেডি করে ফেলে রেখে দিব। কিন্তু স্যার, আপনি তো আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। অন্যান্য কলেজে তো সব কিছু জিজ্ঞাসা করে, কোন সমস্যার জন্য এখানে এসেছি, কেন এসেছি, ইত্যাদি ইত্যাদি। এসব জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। তুমি অন্য কলেজ থেকে ট্রান্সফার করে তার মানে ওই কলেজে তোমার সমস্যা, এটার জন্য এখানে এসছো। তুমি এখন যাও। মিন্টু প্রিন্সিপাল স্যারকে সন্দেহ করতে লাগলো, কিন্তু কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো উপরে। যতই উপরে উঠতেছে ততই কেমন যেন একটা বাজে গন্ধ আসছে তার নাকে। মিন্টু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। এমন সময় একটা ছেলে মিন্টুর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে, তোকে তো আগে কখনো এই কলেজে দেখি নাই। তুই এই কলেজে নতুন এসেছিস নাকি? হ্যাঁ, আমি এই কলেজে নতুন এসেছি। কিন্তু আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আরে বেটা, আমি কি আর জানতাম তুই এই কলেজে নতুন এসেছিস? তোকে আটকে আছে জিনিস লাগবে নাকি? লাগলে আমার কাছে চলে আসিস। 5,000 টাকায় এক প্যাকেট। 5,000 টাকায় এক প্যাকেট মানে? আর কি জিনিসের কথা বলতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বেটা, একবার খেয়ে দেখ, এরপরেই বুঝতে পারবি কি জিনিসের কথা বলেছি তোকে। মিন্টু বিষয়টা বুঝতে পেরেও এখানে আর না দাঁড়িয়ে চলে আসলো তার ক্লাসরুমে। প্রধানমন্ত্রীর মেয়ে যে ক্লাসে পড়ালেখা করে ওই ক্লাসে মিন্টু ভর্তি হয়েছে। বেশ কিছুক্ষণ পর ক্লাসরুমের ভিতরে স্যার আসলো। মিন্টুকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এইদিকে মিন্টু প্রধানমন্ত্রীর মেয়ের দিকে তাকিয়ে আছে। বিষয়টা খেয়াল করার পরেও প্রধানমন্ত্রীর মেয়ে কিছুই বলল না। ক্লাস শেষ হতেই প্রধানমন্ত্রীর মেয়ে এবং তার কয়েকজন বান্ধবী চলে আসলো মিন্টুর কাছে আর বলতে লাগলো, এই ছেলে, আমি সেই ক্লাস শুরু হওয়ার আগে থেকে দেখতেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস। সত্যি করে বল, আমার দিকে কেন তাকিয়ে আছিস? আপু, আপনি হয়তো ভুল ভাবছেন আমাকে। আপনি একবার ভালো করে তাকিয়ে দেখেন, আমার চোখে চশমা। আমি আপনার দিকে তাকিয়েছিলাম না, আমি বোর্ডের দিকে তাকিয়েছিলাম। সাইমা, ছেলেটা হয়তো ঠিকই বলছে। আসলে চশমার বাইরে থেকে এইসব কিছুই বোঝা যায়। কিছুদিন আগে দেখলি না, ওইরকম একটা ঘটনা ঘটেছিল ক্লাসরুমে। পরে আমরা তো নিজেরা প্রমাণ পেয়েছিলাম। এইসব কোনো কিছুই না, আমি স্পষ্ট দেখেছি এই ছেলেটা আমার দিকে তাকিয়েছিল। সত্যি করে বল, তুই আমার দিকে তাকিয়েছিলি? তোকে কোনো কিছুই বলবো না। আর যদি মিথ্যা কথা বলিস তাহলে আমি আমার আব্বুকে বলে তোকে এই কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আপু, আমি সত্যি করে বলতেছি, আমি আপনার দিকে তাকিয়েছিলাম না, আমি তাকিয়েছিলাম বোর্ডের দিকে। প্লিজ আমাকে মাফ করে দেন। আর আপনারা যদি মনে করেন আমি আপনাদের দিকে তাকিয়েছিলাম, তারপরেও আমি মাপ চাইতেছি আপনার কাছে, আমাকে মাফ করে দেন। কখনোই না। তুই অপরাধ করলেও ভুল স্বীকার করিস নাই, এই জন্য তোকে আমি মাফ করব না। এইটার জন্য তোর শাস্তি হবে, পর্যাপ্ত পরিমাণে শাস্তি হবে, এই বলে দিলাম। চল আমার সাথে বাহিরে, আজকে তোকে একটা ভালো জিনিস খাওয়াবো। এই বলে সাইমা মিন্টু শার্টের কলার ধরে টানতে টানতে
নিয়ে চলে আসলো বারান্দায়। সাইমার বান্ধবীরা মিন্টুকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এদিকে মিন্টু কাঁপাকাঁপি করছে। বেশ কিছুক্ষণ কাঁপাকাঁপি করার পর মিন্টু বলতে লাগলো, আপু প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করলে তো আপনারা আমাকে শাস্তি দেন, আপনারা অযথা কেন আমাকে শাস্তি দিতেছেন? আমরা তোকে শাস্তি দিচ্ছি না, শাস্তি দিয়েছে সাইমা। তুই দেখলি না, ওই সময় আমরা তোকে বুঝিয়েছি যে এই রকম বিষয় হতেই পারে, কিন্তু সে মানতে চাইছিল না, তাই তোকে এখানে ধরে নিয়ে এসেছে। মিন্টু আর কোনো কিছু না বলে চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সাইমা আসলো। মিন্টুর কাছে এসে মিন্টুর হাতে একটা লাড্ডু দিয়ে বলতে লাগলো, এই লাড্ডুটা তুই এখন খাবি। এই লাড্ডুর ভিতরে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো খেলতে হবে তোকে। আপনারা আমাকে মারার প্ল্যান করতেছেন না তো? আমি কিন্তু আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমাকে মেরে ফেললে কিন্তু তারা অনেক কান্না করবে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব, আর আল্লাহর কাছে বলবো যে আপনারা একটা সুন্দর আলাগোনা জামাই পান। মিন্টুর এই রকম কথা শুনে সবাই হাসতে লাগলো। এইদিকে সাইমা মিন্টুর মুখে টিপ দিয়ে ধরে বলতে লাগলো, তুই খাবি না, তোর বাপ খাবে, তাড়াতাড়ি খা বলতেছি। এই বলে সাইমা লাড্ডুটা মিন্টুর মুখের ভিতরে ঢুকিয়ে দিল। বেশ কিছুক্ষণ লুকানোর পর সাইমা বলতে লাগলো, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে কিন্তু তোর খবর আছে। মিন্টু না খেয়ে লাড্ডুটা মুখের একপাশে রেখে দিল। এমনভাবে রেখেছে যাতে বোঝা না যায়। 1 বা 2 মিনিট যাওয়ার পর মিন্টু বলতে লাগলো, আপনার লাড্ডু খাওয়া শেষ, এখন আমাকে ছেড়ে দেন। সাইমা ভালোভাবে দেখে মিন্টুকে ছেড়ে দিল। এদিকে মিন্টু ক্লাসরুমে এসে চুপি চুপি তার ব্যাগের কাছে মুখটা নিয়ে মুখের ভেতর থেকে তাড়াতাড়ি লাড্ডুটা বের করে জানালা দিয়ে কুলি করে পানিটা ফেলে দিল, কারণ সে জানে এই লাড্ডুর ভিতরে ড্রাগস আছে। অন্যদিকে সাইমা দাঁড়িয়ে আছে বারান্দায়। এমন সময় তার বান্ধবী বলতে লাগলো, সাইমা এসব খারাপ জিনিস থেকে বের হয়ে আয়। বান্ধবী, তুই দেখতে পাচ্ছিস তোর নিজের কি একটা অবস্থা হয়েছে? তোর বাবা তো প্রধানমন্ত্রী, তোর বাবারও অনেক টাকা আছে, তারপরও তুই এরকম কাজ করছিস কেন? আমি শুধু সাব্বিরের জন্য এই সব কাজ করেছি। সাব্বিরকে আমি খুবই ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারবো। সে যেটা বলবে আমি সেটাই করব। যদি বলে আমার জীবনটা দিয়ে দিতে, তারপরেও আমি আমার জীবনটা দিয়ে দিব। একদিন তুই নিজেই বুঝবি তুই কার জন্য কি করেছিস আর সে তোর জন্য কি করেছে। সে একদিন তোকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আর তুই অপরাধের সাজা পাবি জেলের ভিতর। একদম চুপ থাক, তার জন্য আমি বলেছি না সব কিছু করতে পারবো, তারপরেও তুই এসব বলতেছিস কেন? চুপ থাক। ইসরাত আর কোনো কিছু না বলে চলে আসলো ক্লাসরুমে। মিন্টুর দিকে তাকাতেই দেখতে পেল মিন্টু চুপচাপ বসে আছে। ইসরাত বারান্দায় তাকাতেই দেখতে পেল সাইমা এবং তার বান্ধবীরা চলে গেছে নিচে। ইসরাত তাড়াতাড়ি করে মিন্টুর কাছে এসে বলতে লাগলো, এই নাও, এই ট্যাবলেটটা খেয়ে নাও। এই ট্যাবলেটটা খেয়ে নিলে আর তোমার কিচ্ছু হবে না। সাইমা যেই লাড্ডু খাইয়েছে তোমাকে, ওই লাড্ডুর ভিতর ড্রাগস ছিল। এই ট্যাবলেটটা তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিলে আর কোনো কিছুই হবে না তোমার। মানে আপনি এসব কি বলতেছেন? আমাকে ড্রাগস খাওয়ানো হয়েছে, আমি পুলিশের কাছে যাব, আজকে পুলিশকে সব কিছু বলবো যে আপনারা মানুষকে ধরে ড্রাগস খাইয়ে দেন, আপনাদের নামে আমি মামলা করব। কলেজে এসে সবাইকে এইসব করেন? দেখো, আমি এসব কাজে জড়িত না। এসব কাজে জড়িত থাকলে তোমাকে ট্যাবলেটটা এনে দিতাম না। ওদের সাথে থাকি কারণ ওদের সাথে অনেক দিনের বন্ধুত্ব। আর সাইমা এসব নিজের কারণে করছে না, একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলেটার জন্যই করছে। ওই ছেলেটা যা বলছে সাইমা তাই করছে। ও আচ্ছা, আমাকে ট্যাবলেটটা দিয়ে যান, আমি কিছুক্ষণ পর খেয়ে নেব। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। এই ট্যাবলেট দুইটা তোমার কাছে রেখে দাও, একটা এখন খেয়ে নিও আর একটা রাতে খেয়ে নিও, তাহলে আর কোনো কিছুই হবে না। এই বলে ইসরাত ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। এইদিকে মিন্টু ট্যাবলেট দুইটার ছবি তুলে রেখে দিল ব্যাগের ভিতরে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু বলতে লাগলো, এখন আমাকে বাসায় চলে যেতে হবে, তা না হলে তারা বুঝে ফেলবে। এইসব ভাবতে ভাবতে মিন্টু তাড়াতাড়ি করে ক্লাসরুম থেকে বের হয়ে যেতে যাবে, এমন সময় সাইমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। সাইমা নিচে থেকে উঠে তাড়াতাড়ি করে
মিন্টুর সামনে এসে ঠাস করে মিন্টুর গালে চড় মারল আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, কত বড় সাহস তোর! আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস তুই। এখন তো মনে চাচ্ছে তোকে গলা টিপে মেরে ফেলার জন্য। সাইমা এইসব কথাবার্তা বলছে মিন্টুকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাইমা ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু ওইখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসলো নিচে। এসে দেখে কয়েকটা ছেলে বসে আছে বাইকের উপরে। মিন্টুকে দেখে বলতে লাগলো, কি রে, তুই তো আজকে কলেজে নতুন আসলি আর আজকে তোকে আমার গার্লফ্রেন্ড এইভাবে মাতাল বানিয়ে দিয়েছে। যাক, ভালো হয়েছে, কাল থেকে 5,000 টাকা আরও বেশি হবে আমার। এইভাবেই তো চাই প্রধানমন্ত্রীর মেয়েকে কাজে লাগিয়ে আমি আমার কাজ করার জন্য। মিন্টু চুপচাপ তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার ব্যাগের ভিতর থেকে লাড্ডুটা একটা পলিথিনের ভেতরে পুড়ে নিয়ে চলে আসলো ফরেন্সিক ক্লাবে। হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয়, এই লাড্ডুর ভিতরে কেমন ড্রাগস আছে তুমি আমাকে বলতে পারবে? এবং এইটার ইনস্টিটিউট বানাতে পারবে তুমি? ট্রাই করে দেখতে পারি। আপনি ঘুরে আসেন, 2 ঘন্টার ভিতরে আমি দেখি কিছু একটা করতে পারলে আপনাকে ফোন দিয়ে জানাবো, তখন আপনি চলে আসবেন। ঠিক আছে, তুমি কাজ করতে থাকো, আমি 2 থেকে 3 ঘন্টা পর এখানে আসব। এরপর সব কিছু ডিটেলস জেনে চলে যাব। প্রধানমন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করতে হবে। এই বলে মিন্টু ফরেন্সিক ল্যাব থেকে চলে আসলো তার অফিসে। এসে দেখে প্রধানমন্ত্রী বসে আছে। মিন্টুকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু, তুমি হঠাৎ আমাকে এখানে জরুরি ডেকে এনেছো কেন? স্যার, আপনি যে বলতেছেন এইসব কাজ অন্যজন করতেছে, কিন্তু এইসব কাজ অন্যজন না, আপনার নিজের মেয়ে করতেছে। অন্যজনকে খাওয়াচ্ছে এবং নিজেও খাচ্ছে। মানে তুমি এসব কি বলতেছো? আমার মেয়ে কখনো এসব কাজ করতে পারে না। আমি আমার মেয়েকে প্রাপ্ত পরিমাণ টাকা দিয়ে থাকি প্রত্যেক মাসে। সো আমি নিশ্চিত করে বলতে পারি আমার মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না। অবশ্যই আপনার মেয়ে এরকম কাজ করতে পারে। আপনার মেয়ে একটা নেশাখোর ছেলের সাথে রিলেশন করে, ওই ছেলের জন্য আপনার মেয়ে এইসব কিছু করতেছে। আমি আপনার কাছে একটা আবদার করব, আজকে রাতে এই ট্যাবলেটটা আপনি আপনার মেয়ের খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে বলবেন দিয়ে দেওয়ার জন্য। এই ট্যাবলেটটা ঘুমের ট্যাবলেট, সে সারাদিন পড়ে পড়ে বাড়িতে ঘুমাবে। আমি কয়েকটা দিন সময় পাই, আপনার কাছে ওই সময়টা দিলে আমি নিশ্চয়ই কোনো কিছু করতে পারবো। ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম, তবে একটা কথা মনে রেখো, আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে কখনোই ছেড়ে দিব না। ঠিক আছে, আমাকে ছেড়ে দিতে হবে না, দরকার পড়লে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েন। মিন্টু আরও কিছুক্ষণ প্রধানমন্ত্রী এবং খোকনের সাথে কথা বলে চলে আসলো ওইখান থেকে ফরেন্সিক ল্যাবে। এসে দেখে হৃদয় তার কাজ করছে। মিন্টু হৃদয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হৃদয়, আর কতক্ষণ লাগবে বলতে পারবে আমাকে? আর বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় লাগবে। আপনি বাইরে থেকে একটু ঘুরে আসেন, 10 মিনিটের মধ্যে আমি সব কিছু তৈরি করে আপনাকে দিয়ে দিব। মিন্টু আর কিছু না বলে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিন্টু আবার চলে আসলো ফরেন্সিক ল্যাবে। হৃদয়ের কাছ থেকে সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করছে, এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, কি রে মিন্টু, তোরা দেখলাম কলেজে যাইতে, তুই কি আবার কলেজে গিয়ে ভর্তি হয়েছিস? না আব্বু, নতুন একটা কাজ পেয়েছিলাম, এটার জন্য কলেজে গিয়েছি। আর তুমি তো জানো আমি কি কাজ করি, আশা করি আর কিছু খুলে বলতে হবে না তোমাকে। বাপ ছেলে সব সময় সব কিছু গোপন রাখিস, আমাকে তো বলতে পারিস তুই কি কাজ করিস। তোর বন্ধু বান্ধব বাড়িতে এসে ঘুরে যায়, আমি সব সময় তাদেরকে বলি যে তুই কাজে গেছিস, কিন্তু কি কাজে গেছিস এটা আর বলতে পারি না। আম্মু, এটা বলতে পারবো না, সময় হলে তোমাকে নিশ্চয়ই বলবো। এখন আমি তাহলে যাই। এই বলে মিন্টু খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় মিন্টু মনে মনে বলতে লাগলো, ইস, গালে চড় মারছে মনে হয়, 2টা দাঁত পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।
গাঁজাখোর মেয়েদের যে এত শক্তি থাকে আগে জানতাম না। আগে জানলে সবসময় গাঁজা খাইতাম। মিন্টু এসব কথাবার্তা বলছে তার মনে মনে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল ঠিক নেই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিন্টু খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় দেখতে পেল সাইমা তার বান্ধবীদের সাথে কি যেন কথা বলছে। মিন্টু সাইমাকে দেখে অবাক হলো। সাইমার পিছনে গিয়ে দাঁড়িয়ে সব কিছু শুনতে লাগলো। কে যেন আমার আব্বুকে ঘুমের ঔষধ দিয়ে বলেছে যে আমাকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই ঔষধ আমি খাই নাই। খেয়েছে আব্বু, এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। একবার যদি তার খবর পাই তাহলে তো তাকে আমি কিমা বানিয়ে খেয়ে ফেলবো। মিন্টু এইসব কথাবার্তা বলছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। হঠাৎ ফোনের শব্দে সাইমা পিছনে ফিরতেই দেখতে পেল মিন্টু দাঁড়িয়ে আছে। এদিকে মিন্টু কি করবে বুঝে উঠতে পারতেছে না। সাইমা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, এইদিকে আয়। আর তুই আমাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস? নিশ্চয়ই আমরা কি বলতেছি এই সব কিছু শুনতেছিস, তাই না? কি শোনার কথা বলতেছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমি আপনার কথা বুঝতেছি না। আর আপনার কাছে এসেছিলাম লাড্ডু খাওয়ার জন্য। কালকে যে লাড্ডুটা খাইয়েছেন ওই লাড্ডুটা আমার খুব ভালো লাগছে। আর একটা লাড্ডু হবে আপনার কাছে? আমি টাকা দিই আপনাকে। হ্যাঁ, অবশ্যই হবে। 5,000 টাকা বের কর, আমি লাড্ডু দিচ্ছি তোকে কিছুক্ষণ পর। সামান্য ছোট্ট একটা লাড্ডুর জন্য আপনি 5,000 টাকা নেবেন? আচ্ছা, আপনি লাড্ডু নিয়ে আসেন, আমি ক্লাসরুমে যাইতাছি, এরপরে আপনাকে টাকা দিব। এই বলে মিন্টু তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমে। কারণ সে জানে এখন যতক্ষণ ওইখানে থাকবে ততক্ষণ সাইমা কথা পেঁচাবে এবং তার পেটের ভিতর থেকে সব কথা বের করবে। এইদিকে সাইমা চলে আসলো সাব্বিরের কাছে। সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির, ড্রাগস নিয়ে এসেছো নাকি? আজকে একজন যাচ্ছে। কালকে একটা নতুন ছেলেকে খাইয়ে দিয়েছিলাম না, ওই ছেলেটা চাইতেছে। ড্রাগস থাকলে দাও। আজকে তো ড্রাগস পুরোপুরি শেষ হয়ে গেছে। আজকে আমি কোথায় থেকে এনে দেব? আজকে আমি দিতে পারবো না। ছেলেটাকে একটু বুঝিয়ে রাখো। কি বলতেছো তুমি এসব? তুমি তো নিজে জানো এই ড্রাগস একদিন না খাইলে কি রকম আচরণ করে। তারপরেও তুমি বলতেছো এনে দিতে পারবে না? আমি একজন প্রধানমন্ত্রী মেয়ে হয়ে তোমার জন্য এইরকম করতেছি, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড। তোমার প্রতিটা কথা আমি মেনে চলতেছি, তারপরে তুমিও কেন এরকম করতেছো আমার সাথে? সাইমা, আর যদি একবার কথা বলো তাহলে কিন্তু আমি তোমার সাথে ব্রেকআপ করতে বাধ্য হব। এরপরে কিন্তু আর আমাকে কোনো কিছু বলতে পারবে না। পরে কিন্তু তুমি নিজে শেষ করে দিতে বাধ্য হবে, কারণ তুমি ড্রাগস খেয়েছো। প্লিজ এরকম করো না সাব্বির, আমি আর কখনো এরকম করব না তোমার সাথে। তবুও তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। আমি তোমাকে কথা দিতেছি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এই বলে সাইমা ওইখান থেকে চলে আসলো তার ক্লাসরুমে। এসে দেখে মিন্টু মাথা নিচু করে বসে আছে, কারণ সে জানে সাব্বিরের কাছে ড্রাগস নেই। চোখ বন্ধ করে মিন্টু শুয়ে আছে। এমন সময় সাইমা এসে মিন্টুর পিঠে হাত দিতেই মিন্টু মাথাটা তুলে দেখে সাইমা দাঁড়িয়ে আছে। সাইমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি খালি হাতে এসেছেন কেন? আমি না আপনাকে বললাম আমার জন্য লাড্ডু নিয়ে আসার জন্য? আপনি আমার জন্য লাড্ডু নিয়ে আসেন নাই? লাড্ডু শেষ হয়ে গেছে, তুমি এই ব্যাটাটা খেয়ে নাও। এইটা খাইলে তোমার আর লাড্ডুর প্রয়োজন হবে না, আর আমাকে টাকা দিতে হবে না। এই ট্যাবলেটটা তাড়াতাড়ি খেয়ে নাও। মিন্টু ট্যাবলেটটা নিয়ে চলে আসলো ওয়াশরুমের সামনে, কারণ ওইখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। ট্যাবলেটটা খাওয়ার নাম করে পানি খেয়ে ট্যাবলেটটা ফেলে দিল বাইরে। মিন্টু ক্লাসরুমের ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় সাইমা বলতে লাগলো, আজকে আর তোর ক্লাস করার কোনো প্রয়োজন নেই, তুই বাড়িতে চলে যা। তুই বাড়ি গিয়ে বিশ্রাম নে। সাইমা এইসব কথা বলছে। এদিকে মিন্টু সাইমার কোনো উত্তরে না দিয়ে চলে আসলো তার সিটে।
বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাইমা বলতে লাগলো, কি রে, আমি তোকে কি বলেছিলাম না তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বাসায়? তুই এখনো যাচ্ছিস না কেন? নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিতে হবে? কোনটা? মিন্টু চোখ লাল করে সাইমার দিকে তাকালো। এইদিকে সাইমা মিন্টুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল, কারণ মিন্টুর চোখ অনেকটা লাল হয়ে আছে। মিন্টু সাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার সামনে এসেছিস কেন? তোকে আমার দেখতে মন চাইতেছে না। তুই আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি তোকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব। তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা। সাইমা তাড়াতাড়ি ওইখান থেকে চলে গেল নিচে। তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইসরাত, ওই নতুন ছেলেটার অবস্থা তো খুব খারাপ। চোখ অনেক লাল হয়ে গেছে। সে ছাগলের মতো আচরণ করতেছে। আমাকে কত কথা বলেছে। আমি তোকে আগেই বলেছিলাম একটা না একটা সমস্যা হবে। এখন দেখলি তো সমস্যা হয়ে গেছে। তোকে আমি বারবার বলেছিলাম এসব কাজ করিস না। আমার বয়ফ্রেন্ডও তোর তো বয়ফ্রেন্ডের সাথে মিলেমিশে এসব কাজ করে। আমাকে তো অনেকবার বলেছিল এসব কাজ করার জন্য, কিন্তু আমি তো কাজ করি নাই। ওজো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছি। আমার 4 বছরের রিলেশন আমি ব্রেকআপ করে দিয়েছি ওই খারাপ কাজ করে। এইটার জন্য তুই 3 মাসের রিলেশন ভুলতে পারছিস না? না, আমি ভুলতে পারি না, কারণ তোরা জানিস এর আগেও আমি একজনের সাথে রিলেশন করেছিলাম। সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। এরপরে সাব্বিরের সাথে রিলেশনে গেছি। সাব্বির আমাকে অনেক ভালোবেসেছিল প্রথম দিক দিয়ে, কিন্তু মাঝপথে সে এই রকম কাজ করেছে। সে এই রকম কাজ করে নাই, সে তোকে ব্যবহার করার জন্য এরকমটা করেছে। আর তুই বুঝতে পারিস নাই? তোকে কতবার করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুই তো বোঝার চেষ্টাই করলি না। ভাই, আমরা তোর সাথে থাকলেই ফেসে যাব। তুই আলাদাভাবে থাক, আমাদেরকে আলাদাভাবে থাকতে দে। যতদিন তুই সাব্বিরের সাথে রিলেশনে ব্রেকআপ করতে পারবি, ওই দিন আমরাও তোর সাথে চলাচল করব। এই চল আমরা যাই এখান থেকে। এই বলে ইসরাত তার আরও কয়েকটা বান্ধবীকে নিয়ে চলে গেল ক্লাসরুমে। এইদিকে সাইমা একা একা বসে আছে। এমন সময় সাব্বির আসলো। সাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, চুপচাপ এখানে বসে আছো কেন? তোমাকে কি বলেছি এখানে বসে থাকার জন্য? উপরে গিয়ে দেখো কার কি অবস্থা। আমি ড্রাগস আনার ব্যবস্থা করতেছি। দেখতেছি, তবে তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আমাকে ভালোবাসো নাকি আমাকে ব্যবহার করতেছ, কোনটা? এখন যদি আমি বলি তোমাকে প্রথম থেকে ভালোবাসি নাই, তোমাকে ব্যবহার করার জন্য নাটক করেছি, তাহলে তুমি এটা মানতে পারবে? আমি জানি তুমি এটা মানতে পারবে না এবং আমার কথাও বিশ্বাস করবে না। তবে আজকে সত্যি কথাটা বলেই দেই, আমি প্রথম থেকেই তোমার সাথে ভালোবাসার নাটক করেছিলাম আর তোমাকে দিয়ে এইসব কাজ করিয়েছি, কিন্তু তুমি বুঝতেই পারলে না। তার মানে তুমি এতদিন আমার সাথে রিলেশন করো নাই, রিলেশন করার নাটক করেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে রিলেশন করার নাটক করেছি। তোমার সাথে আমি রিলেশন করব না। আমার ঘরের ভিতরে বউ আছে। আমি আমার সুন্দরী বউ রেখে তোমার সাথে কেন রিলেশন করতে যাব? পাগল নাকি আমি? টাকার জন্য আমি তোমার সাথে এইরকম কাজ করেছি আর তুমি বুঝতেই পারলে না। সাইমা সাব্বিরের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে সাব্বিরের গালে চড় মারল। এদিকে সাব্বির চড় খেয়ে কোনো কিছুই বলল না, কারণ সে বলার মতো পরিস্থিতিতে নেই। সাইমা ওইখান থেকে দৌড়ে চলে আসলো তাদের গাড়িতে আর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ড্রাইভার, বাড়ির দিকে চলো। ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে মিন্টু ইসরাত এবং তার বান্ধবীদের সাথে কথা বলছে। এমন সময় ইসরাত বলতে লাগলো, তোমার কি খারাপ লাগছে নাকি? আর চোখ এখন লাল নেই। ওই সময় সাইমা বললো যে তোমার চোখ লাল হয়ে আছে। হ্যাঁ, ওই সময় লাল হয়েছিল, কিন্তু উনি একটা ওষুধ খাইয়ে দিয়েছে। এরপরে আমি নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পারতেছি। তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কিন্তু এখন উনি কোথায় গেছে? ওনাকে বললাম আমাকে লাড্ডু দেওয়ার জন্য, লাড্ডু দেই নাই কেন? সে আর কখনো লাড্ডু দিবে না তোমাকে, আর হয়তো কলেজেও আসবে না। কিন্তু আমি চিন্তা ভাবনা করছি এই কলেজের সকল ছাত্রছাত্রীর কী অবস্থা হবে। তাদেরকে তো লাড্ডু খাইয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। একদিন না খাইলে কি অবস্থা হয় এটা একমাত্র আমরা জানি। তার মানে আপনারাও লাড্ডু খান নাকি ওনার কাছ থেকে কিনে নিয়ে এত টাকা দিয়ে?
আরে না, আমরা লাড্ডু খাই না, তবে আমরা নিজের চোখে দেখেছি কার কি অবস্থা হয়। এটার জন্যই আর কি বললাম, তোমাকে অবস্থাও খুব খারাপ হয়ে যায় তাদের। এইদিকে মিন্টু কৌশলে তাদের পেট থেকে সব কথা বের করে ফেলেছে। সব কথা বলার পর ইসরাত মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তো আমার কাছ থেকে সব কথাই শুনে নিয়েছো কৌশলে। সত্যি করে বলো তো, তুমি ওদের কাছ থেকে কৌশলে সব কথা শুনে নিয়েছো কেন? আমি আবার কখন আপনাদের কাছ থেকে কৌশলে সব কথা শুনে নিয়েছি? আমি তো আপনাদের কাছ থেকে এসব কথা শুনেছি। আপনারা বলেছেন, আমি প্রশ্ন করেছি, আর আপনারা উত্তর দিয়েছেন সেম কথা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখন তোমার অবস্থা কিছুটা উন্নত হয়েছে, তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে শুয়ে থাকো, তাহলে তোমার খারাপ লাগবে না। অন্যদিকে সাব্বির চলে আসলো প্রিন্সিপালের কেবিনে। এসে দেখে প্রিন্সিপাল কার সাথে যেন হেসে কথা বলছে। সামনে বসে আছে টুপি পরা একটা লোক, মুখ দেখা যাচ্ছে না, অনেক লম্বা একটা জ্যাকেট পরে আছে। সাব্বির তাকে দেখে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, এই লোকটা কে? আগে তো কখনো এই লোকটাকে এখানে দেখি নাই, তাহলে আজকে কোথা থেকে এসেছে? এই লোকটা হচ্ছে আমাদের বস। স্যার, আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম হচ্ছে সাব্বির। সে প্রধানমন্ত্রীর মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে ফেলেছে। এখন যদি তার লাড্ডু না খায়, তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তার লাড্ডু কিনতে বাধ্য হবে এখন থেকে, আরও বেশি টাকায় বিক্রি করতে পারবো আমরা। ও আচ্ছা, তোমার মাথায় তো খুব বুদ্ধি আছে। আজকে আমার তরফ থেকে তোদেরকে ট্রিট দেবো। চলো দুজন আমার সাথে। এই বলে তিনজন চলে আসলো বাইরে। একটা গাড়ি করে বড় একটা রেস্টুরেন্টে চলে আসলো। তিনজন খাওয়া দাওয়া করে কথা বলতে লাগলো। অন্যদিকে সাইমা বসে আছে তার রুমের ভিতরে আর মনে মনে বলছে, আমার বান্ধবীরা ঠিক বলেছিল, সে আমাকে ব্যবহার করেছে। আমি যদি তাদের কথা শুনে তাকে ছেড়ে দিতাম, তাহলে আজকে এমনটা হতো না। আমি এখন কি করব? কার কাছে গিয়ে বলবো এসব কিছু? কে আমাকে সাহায্য করবে? এসব চিন্তা ভাবনা করছে সাইমা। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আব্বু। সাইমা তার আব্বুকে দেখে কান্না করতে করতে তার আব্বুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আব্বু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য আজকে কলেজের সকল ছাত্রছাত্রীদের বিপদ। আমি আমার বয়ফ্রেন্ডের কারণে সকল ছাত্রছাত্রীকে ড্রাগস খাইয়েছি এতদিন, এবং নিজেও খেয়েছি। তুমি প্লিজ কিছু একটা করো, না হলে তারা বেঁচে থাকবে না বেশি দিন। তুই এসব কি বলতেছিস? আমি একজন প্রধানমন্ত্রী, আর তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারবি? আগে কখনোই চিন্তা ভাবনা করতে পারি নাই। ভেবেছিলাম যে তুই আমার মুখ উজ্জ্বল করবি, কিন্তু এখন তো দেখছি আমার মুখ ডুবিয়ে দিয়েছিস। তুই রুমের ভিতরে থাক, আর কোথাও যাওয়ার দরকার নেই। এই বলে প্রধানমন্ত্রী চলে আসলো তার রুমে। ফোনটা বের করে মিন্টুকে ফোন দিল। এইদিকে মিন্টু কলেজ গেট থেকে মাত্র বের হয়েছে। এমন সময় তার ফোনটা বেজে উঠতেই পকেট থেকে ফোনটা বের করে দেখতে লাগলো কে কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু, আমার মেয়ে তার অপরাধ স্বীকার করেছে। এখন কি করব বুঝতে উঠতে পারছি না। সে নাকি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ড্রাগস খাইয়েছে। তুমি কিছু একটা করো, একমাত্র তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। স্যার, আমি আমার যথাসম্ভব চেষ্টা করতেছি। দেখি কয়েকজন স্যারদের সাথে কথা বলে কালকে থেকে আমার কাজ করতে হবে। তবে এইখানে আপনার মেয়েকে লাগবে। আপনার মেয়ে যাতে আমাকে কোনো প্রশ্ন না করে সেইভাবে বুঝিয়ে বলবেন। বাকি সব কিছু আমি করব। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে চলে আসলো ল্যাবে। ল্যাব থেকে সকল কিছু নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খোকন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে খোকন বলতে লাগলো, মিন্টু, ওইদিকে কি অবস্থা? প্রধানমন্ত্রী আমাকে কল দিয়েছিল, বলেছে যে তোমাকে বলে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এসে কেসটা সমাধান করো। স্যার, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আর প্রধানমন্ত্রীকে বলে দিবেন এত তাড়াহুড়ো যাতে না করতে। ওনার মেয়ের জন্য এত কিছু হয়েছে, না হলে তো কখনো এত কিছু হতো না। হ্যাঁ, আমি জানি ওনার মেয়ের জন্য এত কিছু হয়েছে, তবে তুমি একটু চেষ্টা করো।
তুমি চেষ্টা করলেই সব পারবে। এখন ফোন রাখলাম, জরুরি কোনো প্রয়োজন হলে আমাকে কল দিবে। এই বলে খোকন কলটা কেটে দিল। এদিকে মিন্টু বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। মিন্টু চলে আসলো কলেজে। এসে দেখে সাইমা বসে আছে। মিন্টু সাইমার কাছে গিয়ে বলতে লাগলো, এই যে অপরাধী, আপনি আমার সাথে আসেন। সর্বপ্রথম উপরতলা থেকে কাজ শুরু করব। এই সবগুলো ট্যাবলেট আজকের মধ্যে খাওয়াতে হবে সবাইকে। আজকের মধ্যে খাওয়ালে আগামী 1 সপ্তাহ তারা কিছুটা সুস্থ থাকবে এবং ড্রাগসের নেশা থেকে আস্তে আস্তে বাইরে বের হবে। ড্রাগস তারা খাওয়ার চেষ্টা করবে না। মানে তুমি এসব কি বলতেছ? আর তুমি কে? তোমার নাম কি মিন্টু? হ্যাঁ, আমার নাম মিন্টু। আর আমি কে ভুলে গেছেন? এক রাতের ভিতরেই গত কিছুদিন আগে যে আমাকে লাড্ডু খেয়েছেন, আর এখনই ভুলে গেছি? তার মানে তুমি সেই অফিসার। চলো, তুমি যেটা বলবে আমি সেটা করতে রাজি আছি। আগে আমার ক্লাস রুমের সবাইকে খাওয়াতে হবে, কারণ তাদের অবস্থা খুব খারাপ। এরপরে বাকি সবাইকে খাওয়ানো যাবে। সাইমা মিন্টুকে নিয়ে চলে আসলো তাদের ক্লাসে। সবাইকে উদ্দেশ্য করে সাইমা বলতে লাগলো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস খাওয়ানো হবে। এই জিনিসটা সবাই এখন খেয়ে নাও। এই কলেজের প্রত্যেককে খেতে হবে। যারা যারা লাড্ডু খেয়েছো তাদেরকে খেতে হবে এটা। সবাই তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দাও। এই বলে সাইমা সবাইকে ট্যাবলেটটা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাইমা বলতে লাগলো, মিঠু, সবাইকে খাওয়ানো শেষ, এখন বাকি সবাইকে খাওয়াতে হবে। এই ইসরাত এবং বাকি সবাই, তোরা আমার সাথে আয়। আমাকে সাহায্য করতে হবে, না হলে সবাইকে খাওয়াতে পারবো না। ইসরাত এবং বাকি সবাই সাইমার সাথে বিভিন্ন ক্লাসরুমে গিয়ে সবাইকে খাওয়াতে লাগলো। সবাইকে খাওয়ানো শেষ করে মিন্টু বাইরে এসে বসে আছে। এমন সময় সাব্বির মিন্টুর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কি রে, তোকে দেখলাম সাইমার সাথে মিলে সবাইকে কি যেন খাওয়াচ্ছিলি। সত্যি করে বল তো, কি খাওয়াচ্ছিলি? তেমন কিছু না, এই কিছু খাবার দিয়েছিলাম তাদেরকে। আসলে আমার আব্বু বিদেশ থেকে এসেছে, তো আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল। এখন আমার খেতে মন চাইছিল না, তাই কলেজের সবাইকে খাইয়ে দিয়েছিলাম। সাব্বির আর কোনো কিছু না জিজ্ঞেস করে চলে আসলো সাইমার কাছে। সাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাইমা, তুমি সকলকে কি খাইয়ে দিয়েছো? সত্যি করে বলো, না হলে কিন্তু আমি তোমাকে এখন তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করব। ধর্ষণ করে ফেললে কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। তখন আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। সাব্বিরের কথা শুনে সাইমা ঠাস করে সাব্বিরের গালে চড় মারল। এদিকে সাব্বির কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাব্বির বলতে লাগলো, সাইমা, তোমাকে আমি দেখে নেব। তুমি আমার গালে দুইটা চড় মারছো। আজ থেকে আমি ড্রাগস দেওয়া বন্ধ করে দেব। এরপরে দেখব তুমি কিভাবে তাদেরকে আটকিয়ে রাখো। এইসব কথাবার্তা বলতেছে এমন সময় সাব্বিরের পিছনে এসে দাঁড়ালো মিন্টু। সাব্বির পিছনে ফিরতেই মিন্টুকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। হাত দিয়ে বলতে লাগলো, এই, তুই আমার পিছনে এসে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলেছিলাম আমার পিছনে এসে দাঁড়ানোর জন্য? সামনে থেকে সরে যা। সামনে থেকে তো সরে যাব অবশ্যই। আগে চলো, তোমাকে একটু থেরাপি দিয়ে নি, এরপরে চলে যাব। এই বলে মিন্টু সাব্বিরের মুখে সজোরে একটা ঘুষি মারল। সাব্বিরের মুখ ফেটে রক্ত পড়ছে। মিন্টু আবারও সাব্বিরকে মারতে লাগলো। বেশ কিছুক্ষণ মারার পর মিন্টু সাব্বিরকে নিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো তাদের অফিসে। সাব্বিরকে সবার সামনে বেঁধে রেখেছে। এমন সময় খোকন আসলো আর বলতে লাগলো, মিন্টু, তুমি সাব্বিরকে ধরে নিয়ে এসেছো কেন? সাব্বির কি অপরাধ করেছে আমাকে একটু বলো। স্যার, আপনি সাব্বিরকে চিনেন? হ্যাঁ, আমি সাব্বিরকে চিনি, কারণ সে আমার বড় ভাইয়ের ছোট ছেলে। সে তো ওই কলেজের পড়ালেখা করে। কিন্তু তুমি তো এভাবে মারধর করতে করতেই নিয়ে এসেছো কেন? স্যার, এটা আমাকে জিজ্ঞাসা না করে আপনি সাব্বিরকে জিজ্ঞাসা করেন, তাহলে আশা করি সাব্বির আপনাকে সব কিছু বলে দিবে। আর যদি না বলে তাহলে পিছনে একটু বাঁশ দিয়েন,
তাহলে সুরসুর করে বলে দিতে বাধ্য হবে। মিন্টু এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে মিন্টু চলে আসলো ওইখান থেকে বাসায়। অন্যদিকে খোকন সাব্বিরের মাথায় চুল টেনে ধরে বলতে লাগলো, সাব্বির, সত্যি করে বল তুই কি করেছিস, আর মিন্টু কেন তোকে এখানে নিয়ে আসছে? মিন্টু এখানে নিয়ে এসেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং তুই কি কোনো অপরাধ করেছিস? সত্যি করে বলে ফেল। আমি কোনো অপরাধ করি নাই। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার ছেলের মতো। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে? তাও আবার তুই সত্যি কথা বলবি, এরপর তোকে ছেড়ে দেব নাকি ছেড়ে দিব না সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আমি সত্যি কথা বলতেছি। আমি ড্রাগসের ব্যবসা করতাম আমার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল আমাকে বলেছে যে প্রধানমন্ত্রীর মেয়ের সাথে রিলেশন করে তার মাধ্যমে কিছু একটা করার জন্য। পরে আমি তার সাথে রিলেশনে গিয়ে সকল ড্রাগস বিক্রি করতাম তার মাধ্যমে এবং তাকেও খাইতে দিতাম। এইভাবে 3 মাস চলছিল। এখন হঠাৎ করে সব কিছু কে এমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। এই ছেলেটা হঠাৎ করে কোথা থেকে যেন চলে এসেছে। এরপর থেকে সব কিছু গোলমাল লাগা শুরু হয়েছে। তার মানে তোর সাথে অপরাধী ওই কলেজের প্রিন্সিপাল। এখন সে কোথায় আছে তাড়াতাড়ি বল। এখন সে বসের সাথে মিটিং করতেছে। এখন তাকে বিরক্ত করা যাবে না। মিটিং শেষ হলে উনি আমাকে ফোন দিবে। ঠিক আছে, তোর ফোনটা আমার কাছে দে, আর তোর ফাঁসির ব্যবস্থা করতেছি। তার আগে আমি বড় ভাই এবং ভাবির সাথে তোর বউকে খবর দিচ্ছি, তারা আসুক। এরপর তোদের কাছ থেকে ডিসিশন নিয়ে তোকে কি করবে কি না সেটা পরে করা যাবে। এইসব কথা বলে খোকন সাব্বিরের কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেল তার কেবিনে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 1:15। এমন সময় সাব্বিরের ফোনটা বেজে উঠল। খোকন তাড়াতাড়ি করে সাব্বিরের ফোনটা নিয়ে চলে আসলো সাব্বিরের কাছে। কলটা রিসিভ করে সাব্বিরকে কথা বলতে দিল। এইদিকে প্রিন্সিপাল সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির, আমি এসব কিছু শুনেছি, তোমাদের নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, এটা কি সত্যি? কে বলেছে আপনাকে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে? আমাকে পুলিশ ধরে নিয়ে যায় নাই। তাহলে তোমার বন্ধুরা কেন বলল তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে? সত্যি করে বলো, তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে নাকি নিয়ে যায় নাই? আর তুমি এখন তুমি কোথায় আছো এটা বলো। আমি এখন আমার চাচার বাসায় আছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার চাচার বাড়ির সামনে আসেন। আমি ব্যালকনিতে এসে দাঁড়াচ্ছি, আপনি আমাকে দেখে যান। থাক, তোমার কথা আমি বিশ্বাস করি, তুমি থাকো। আর কালকে সকালে তাড়াতাড়ি করে কলেজে আসবে। আমি অনেক মাল নিয়ে এসেছি, এই মালগুলো কালকের মধ্যে বিক্রি করে এরপরে টাকা জমা দিতে হবে। টাকা জমা দিলে আরও বেশি কিছু পাবার আশা আছে আমার। ঠিক আছে, কালকে আমি সকাল সকাল কলেজে চলে আসব, নিশ্চিন্তে থাকেন। এই বলে সাব্বির কলটা কেটে দিল। এইদিকে খোকন ওইখান থেকে চলে আসলো বাসায়। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে খোকন ফোন দিল মিন্টুকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিন্টু কলটা রিসিভ করলো। হ্যালো মিন্টু, তুমি এখন কোথায় আছো? একটা জরুরি কথা আছে তোমার সাথে। কালকে প্রিন্সিপাল স্যারকে ধরতে হবে। প্রিন্সিপাল স্যার এই কাজের সাথে জড়িত আছে। তুমি কালকে সকাল সকাল কলেজে চলে যাবে। প্রিন্সিপাল স্যার কলেজেই থাকবে। স্যার, এটা আমাকে বলতে হবে না, আমি আগে থেকেই জেনে গেছি যে প্রিন্সিপাল এই কাজের সাথে জড়িত আছে। তাহলে তো খুবই ভালো। মিন্টু এইসব কথাবার্তা বলছে খোকনের সাথে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ করে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে প্রিন্সিপাল স্যার বসে আছে তার কেবিনে। মিন্টু প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করতেই প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি হঠাৎ এত সকালে আমার কেবিনে এসছো কেন? স্যার, আপনার সাথে অনেকদিনের একটা হিসাব রয়েছে, ওই হিসাবটা করার জন্য আমি এখানে এসেছি। আপনি কি আমার সাথে ওই হিসাবটা করতে পারবেন? মানে তোমার সাথে আবার কিসের হিসাব করতে হবে? আমার তোমাকে তো কিছুদিন আগে কলেজে ভর্তি করিয়েছি, আর তুমি কিনা বলছো আমার সাথে তোমার হিসাব আছে? হ্যাঁ স্যার, আপনার সাথে আমার হিসাব আছে। গত 4 মাসের ভিতরে আপনি কত টাকা ড্রাগস বিক্রি করেছেন আমাকে একটু বলেন, আমি হিসাবটা সেরে নিই।
এরপরে আপনার সাথে পাল্লা দেওয়া যাবে। মানে তুমি এসব কি আবোল তাবোল বলছো? আমি একজন প্রিন্সিপাল হয়ে কেন এসব খারাপ কাজ করতে যাব? তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই যে দেখেন আমার আইডি কার্ড, আশা করি আর পুলিশ ডাকতে বাধ্য হবেন না। আমি একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। আমি ইনভেস্টিগেশন করে আপনার কলেজ থেকে অনেক তথ্য পেয়েছি। আপনি যার সাথে মিলে কাজ করছেন তাকে আমি কালকে ধরে নিয়ে গিয়েছি। এখন শুধু আপনাকে ধরে নিয়ে যাওয়ার পালা। আমাকে ধরে নিয়ে যাওয়ার পালা? এটা কখনোই করতে পারবি না তুই। এই বলে প্রিন্সিপাল ড্রয়ারের ভেতর থেকে পিস্তলটা বের করে মিন্টুর মাথায় ধরতেই মিন্টু ঠাস করে প্রিন্সিপালের হাতে একটা ঘুষি মারল। সাথে সাথে পিস্তলটা পড়ে গেল। মিন্টু তার পকেট থেকে পিস্তলটা বের করে বলতে লাগলো, আমাকে পিস্তল দেখিয়ে কোনো লাভ নেই, কারণ তোর পিস্তল চালানোর জন্মের আগে আমি এই পিস্তল নিয়ে খেলা করেছি। আর তুই কিনা আমাকে এসেছিস ভয় দেখানোর জন্য। তোর এই ভয় আমি কখনোই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে কখনোই এখানে আসতাম না। এইসব বলতেছে মিন্টু। এমন সময় কেবিনের ভিতরে প্রবেশ করলো প্রধানমন্ত্রী এবং সাইমা। সাইমা প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার মধ্যে যে এই রকম থাকবে কখনোই আশা করি নাই। আপনি কতজন শিক্ষার্থীকে মেরে ফেলার প্ল্যান করেছিলেন, কিন্তু আপনার প্ল্যান সফল হয় নাই। প্ল্যান সফল করার চিন্তাভাবনা করছিলাম গত সপ্তাহে, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে এই প্ল্যানটা সম্পূর্ণ করতে পারি নাই। তোদেরকে মেরে ফেলার দরকার ছিল, কিন্তু মারতে পারি নাই। তার আগে সব কিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। গোলমাল? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম, একটা চান্স নেওয়ার আশা করতেছিলাম। সেই চান্স পেয়ে গেছি। আজকে তোকে জেলের ভিতর নিয়ে এলাম, থেরাপি দিব। আর কোনোদিন কোনো ছাত্রের উপর এইরকম অত্যাচার করতে পারবি না। মিন্টু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করে দিয়েছো। আমি একটা আবদার করব, আজকে রাতে তুমি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে। প্লিজ আমার কথাটা অন্তত রাখো। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতে চান তাহলে তো আপনার কথাটা রাখতেই হবে। আজকে রাতে আমি আপনাদের বাসায় চলে যাব, আর এই কলেজে ভালো একজন প্রিন্সিপাল নিয়োগ দেন। হ্যাঁ, নিয়োগ দিয়ে দেব কিছুদিনের মধ্যে। ততদিন এই কলেজ দেখাশোনা করবে সাইমা। কিরে, পারবি না কলেজটা দেখাশোনা করতে? হ্যাঁ পারবো। মিন্টু আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। অন্যদিকে প্রধানমন্ত্রী সকলের সাথে কথা বলে তিনিও তার কাজে চলে গেল। এদিকে সাইমা তার বান্ধবীদের সাথে বসে আছে। এমন সময় ইসরাত বলতে লাগলো, সাইমা, মিন্টু যে এত ভালো অভিনয় করতে পারবে এটা আগেও জানতাম না। আজকে আমি জানতে পারলাম মিন্টু এত ভালো অভিনয় জানে, আর সে একজন ক্রাইম ইনভেস্টিগেটর অফিসার। আমিও জানতাম না, কিন্তু গতকালকে জানতে পারছি যে একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। হ্যাঁ, তবে আমার তাকে ভালো লেগে গেছে। দেখি তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি কিনা। তুই একটু তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবি? যাকে দেখিস তাকেই ভালো লাগে তোর। এত ভালো লাগার দরকার নেই, চুপচাপ যেভাবে আছিস সেইভাবে থাক। তোর বাবা মা যেখানে বিয়ে দিবে তোকে ওইখানেই বিয়ে বসবি। ইসরাত কোনো কিছুই বলল না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবাই চলে আসলো ক্লাসরুমে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। অন্যদিকে মিন্টু বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় তার বন্ধুরা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আজকে আমাদেরকে সত্যি কথা বলতে হবে। তুই কি কাজ করিস? আজকে যদি আমাদেরকে সত্যি কথা না বলিস তাহলে আমরা তোকে এখান থেকে যেতে দিব না। আমি একটা অফিসে চাকরি করি ড্রাইভার হিসাবে, এছাড়া আর কোনো কিছুই না। আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলতেছিস। আরে আমি সত্যি কথা বলতেছি, আমি এই কাজটাই করি। তোরা যদি বিশ্বাস না করিস তাহলে ফোন দিতে পারিস, ফোন দিয়ে জিজ্ঞাসা কর আমি এখানে কাজ করি কি না। আচ্ছা, ধরে নিলাম তুই ওখানে কাজ করিস, কিন্তু গত পরশুদিন দেখলাম খোকন স্যারের সাথে ঘোরাঘুরি করিস। উনি তো একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, তুই তার সাথে ঘোরাঘুরি করতেছিস কেন? দেখ, আমাদের কাছে মিথ্যা কথা বলিস না। মিথ্যা কথা আমরা কিন্তু একদম পছন্দ করি না, এটা জানিস। আচ্ছা, আমি তোদেরকে কি সত্যি কথা বলতেছি?
আসলে আমি একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, গত 3 বছর ধরে কাজ করতেছি। তবে এই কথাটা কেউ যাতে না জানতে পারে। ঠিক আছে, এই কথা কেউ জানতে পারবে না, তুই নিশ্চিত থাক। মিন্টু এসব কথা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু, তুমি এখন কোথায় আছো? এখনই আমাদের বাড়িতে চলে এসো। স্যার, আমার তো আসার কথা সন্ধ্যায়, আপনি এখন আসার কথা বলতেছেন কেন? কোনো জরুরি কাজ আছে নাকি? না, জরুরি কাজ নেই, এমনিতেই তোমাকে আসার জন্য বললাম। কখন চলে এসেছে, তুমিও চলে আসো, বসে আড্ডা দেই। ঠিক আছে স্যার, 1 ঘন্টার মধ্যে আমি আসতেছি। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। ওইখান থেকে সোজা চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই সাইমা এসে দরজা খুলে দিল। আরে, আপনি চলে এসেছেন, ভিতরে আসেন। আপনার জন্য আব্বু আর আপনার স্যার অপেক্ষা করতেছে। মিন্টু চলে আসলো ভিতরে। সোফায় বসে 3 জন কথা বলছে। এমন সময় খোকন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমার জন্য আরেকটা মিশন আছে। মিশনটা হচ্ছে জেল থেকে রাফিক বের হয়ে গেছে। পুলিশ চারদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। তাকে তোমার ধরতে হবে। স্যার, তাকে আমি ধরবো কি করে? সে কখন বের হয়েছে, কার সাথে দেখা করছে, এসব তো আমি কিছুই জানি না। আর তাকে তো একবার জেলের ভিতরে দিয়ে এসেছিলাম আমি নিজে। বারবার কীভাবে সে বের হয়ে যায়? আমি এটা বুঝতে পারছি না, কিন্তু এই রকমটা হওয়া তো কথা না। আমার সন্দেহ হচ্ছে ভিতরে কারো না কারো সাথে হাত আছে। যদি হাত না থাকতো তাহলে এরকমটা হতো না। একদম ঠিক বলছেন স্যার। আচ্ছা, আমি দেখি কি করতে পারি, তবে কিছুটা সময় লাগবে। মিন্টু রাতের খাবার খেয়ে বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছে। এমন সময় একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল মিন্টু। সামনের দিকে তাকাতেই দেখতে পেল লোকটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। এটা দেখে মিন্টু কিছুটা সন্দেহ করে লোকটার পেছনে দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর মিন্টু লোকটাকে ধরতেই দেখতে পেল রফিক। কোমর থেকে পিস্তলটা বের করে রফিকের মাথায় ধরে বলতে লাগলো, তুই বারবার কীভাবে জেল থেকে বের হয়ে যা, সত্যি করে বল, জেলে কার সাথে তোর হাত আছে? দেখবেন তো, তোকে আমি অনেক অনেক টাকা দিব, তুই প্লিজ আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দিলে তোকে আমি অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দিব, তবুও তুই আমাকে এবারের মতো ছেড়ে দে। আমাকে ছেড়ে দেওয়ার কথা বলতেছিস? একবার তোকে কত কষ্ট করে ধরেছিলাম মনে আছে? সেই 7 তলা থেকে তুই লাফ দেওয়ার চেষ্টা করেছিলি, কিন্তু আজকে তুই সেই আবার আমার সামনে পড়ে গেলি। চল এখন আগে জেলের ভিতর নিয়ে যাই, এরপর জানা যাবে তুই কার মাধ্যমে বের হয়ে আসিস। পাছায় যখন 2টা পড়বে না, তখন এমনিতেই বলে দিবি সব কিছু। মিন্টু এসব কথাবার্তা বলছে আর নিয়ে যাচ্ছে তাদের অফিসের দিকে। বেশ কিছুক্ষণ রফিককে নিয়ে চলে আসলো তাদের অফিসে। খোকন মিন্টুর সাথে রফিককে দেখে অবাক হয়ে গেল। খোকন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি রাফিকে কোথায় পাইছো? তোমাকে তো শুধু আমি সন্ধ্যার সময় বলেছিলাম সে পালিয়ে গেছে, কিন্তু হঠাৎ এত রাতে তুমি আবার নিয়ে চলে আসলে তাকে। হ্যাঁ স্যার, নিয়ে চলে এসেছি। সে মুখে চাদর মুড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাস্তায় হঠাৎ আমার সাথে ধাক্কা খেয়ে পালিয়ে যেতে চেয়েছিল। তখন আমি কিছুটা সন্দেহ করে তাকে দৌড়াতে শুরু করি। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তাকে ধরে ফেলি। আমার মনে হয় জেলের ভিতর কারোর সাথে তার কানেক্টিং আছে, সে বারবার ছুটে যাইতেছে। মিন্টু এসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মিন্টু রফিককে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানোর পর রফিক বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দেন স্যার, আমি বের হয়েছিলাম এই প্রধানমন্ত্রীর সাথে, আমার কিছু কথা ছিল জরুরি। সে আমার জীবনটা একেবারে নরক বানিয়ে ফেলেছে। মানে তোমার কথা বুঝলাম না। প্রধানমন্ত্রী কীভাবে তোমার জীবন নরক বানিয়ে ফেলেছে? আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার, প্রধানমন্ত্রী আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে। গতকালকে আমার খাবারের সাথে বিষ দেওয়া হয়েছিল, আমি খাবারটা না খেয়ে খাবারটা বিড়ালকে দিয়েছিলাম, পরে বিড়াল খাবারটা খেয়ে মারা গেছে। আমি জেলের ভিতর থাকা যে রান্না করে তাকে বলার পরও সে কিছুটা ভয় পেয়ে যায়। তখন আমি তাকে হুমকি দেই, পরে সে সব কিছু আমাকে বলে দেয় যে এই নাম্বার থেকে তাকে কল দেওয়া হয়েছে এবং তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু এটা তো প্রধানমন্ত্রীর নাম্বার না। ওয়েট, আমি চেক করে দেখতেছি এটা কার নাম্বার।
এই বলে মিন্টু নাম্বারটা নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে বলতে লাগলো, স্যার এই নাম্বারটা হচ্ছে রাজীব চৌধুরীর। আমি আপনাকে সকল ডিটেলস পাঠিয়ে দিয়েছি তার ব্যাপারে, আপনি বাকিটা নিজে দেখে নিন। মিন্টু সকল ডিটেলস দেখতে লাগলো। সব ডিটেলস দেখার পর রফিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাম্বারটা রাজীব চৌধুরী। তুমি কি কোনো রাজীব চৌধুরীকে চেনো? হ্যাঁ, আমি একজন রাজীব চৌধুরীকে চিনি। সে আমার খুব ভালো বন্ধু। তবে সে কেন আমার সাথে এরকমটা করতে যাবে? সে খুবই ভালো, আমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করেছিল, কিন্তু পরে নাই। ঠিক আছে, আমি রাজীব চৌধুরীর বাসায় যাই, তারপরে গিয়ে দেখি কি অবস্থা হয় এবং তোকে কেন মারতে চাইতেছে। তুই জেলের ভেতর থাক, বের হওয়ার চেষ্টা করিস না, কিন্তু বের হলে তোর নিজের ক্ষতি হবে। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো রাজীব চৌধুরীর বাসায়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর রাজীব চৌধুরী বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আর এখানে এসেছেন কেন? আমাকে চিনবেন না, আমি আপনাকে 2-3টা প্রশ্ন করতেছি। আমার প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটা দিবেন। আপনি কি রফিক নামের কাউকে চিনেন? হ্যাঁ চিনি, কারণ সে আমার বন্ধু। তাকে আবার চিনব না কেন? তার কি হয়েছে? সে মারা গেছে নাকি? না, সে মারা যায় নাই, তবে আপনি তাকে মারার চেষ্টা করেছেন। আপনি জেলের কাউকে দিয়ে তার খাবার সাথে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সে খাবারটা খায় নাই। আপনি সত্যি করে বলেন তাকে মারার চেষ্টা করেছেন কেন? নাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য হব। না, আমি তাকে মারতে চাইনি। আমি কেন তাকে মারতে চাইব? যেখানে আমি তাকে জেল থেকে বের করে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, সেখানে আমি তাকে কেন মারতে চাইব? তুমি থানায় কার সাথে ফোনে কথা বলছিলে সেই রেকর্ড কিন্তু আমার কাছে আছে। যদি সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে এখন কোনো কিছুই করব না, আর যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মিন্টু এসব কথাবার্তা বলছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খোকন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই খোকন বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি হঠাৎ কোথায় চলে গেছো? তাড়াতাড়ি অফিসে আসো। স্যার, আমি এই কেসটা ইনভেস্টিগেশন করতেছি, কিছুক্ষণের মধ্যে আমি অফিসে আসতেছি আসল অপরাধী নিয়ে। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে রাজীবকে নিয়ে ওইখান থেকে চলে আসলো অফিসে। রাজীবকে চেয়ারের সাথে বসিয়ে রেখে মিন্টু এবং খোকন বসে রইল। এমন সময় রফিককে নিয়ে আসা হলো। রফিক রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজীব, তুই সত্যি করে বল, আমাকে মারার চেষ্টা করতেছিস কেন? আমি তোর কি এমন অপরাধ করেছি যে তুই আমাকে মারার চেষ্টা করতেছিস? আমি তো তোকে কোনো কিছুই করি নাই যে তুই আমাকে মারার চেষ্টা করবি। মিস্টার রফিক, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি কোনো কথা না বলার জন্য। আমি আগে রাজীবের সাথে কথা বলে শেষ করি, এরপরে আপনারা দুজন যা ইচ্ছা তাই কথা বলবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মিস্টার রাজীব, আপনি সত্যি সত্যি বলেন কেন তাকে মারার চেষ্টা করতেছেন, না হলে কিন্তু আপনাকেও জেলের ভেতরে যেতে হবে। স্যার, রফিক আমার বড় ভাই, কে মেরে ফেলেছে এটার জন্য আমি তাকে মারার চেষ্টা করতেছি। কয়েকবার কয়েকজনের মাধ্যমে বের করে মারার চেষ্টা করছিলাম, কিন্তু আবারও আপনারা ধরে ফেলেছেন, তাই মারতে পারি নাই। এবার তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করছিলাম, তারপরও মারতে পারি নাই। ও আচ্ছা, তাহলে তো এখানে আপনি অপরাধী, আপনাকেও ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। স্যার, আপনি কি বলেন? অবশ্যই মিন্টু, সে যেহেতু অপরাধ করেছে তার মানে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতেই হবে। কালকে দুজনকে আদালতে তোলা হবে, এরপর বাকি যা কিছু করতে হবে সব নিজে থেকেই করা যাবে। মিন্টু খোকন স্যারের কাছে সবকিছু দিয়ে চলে আসলো বাসায়। রাতে বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 10টা দুজনকে আদালতে তোলা হয়েছে। আদালতের রায় ঘোষণা করতেই দুজনকে জেলের ভিতরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাতে মিন্টু খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু, তুমি কালকে আমাদের বাসায় আসো একটু, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে স্যার, আমি কালকে সকালের দিকে আপনাদের বাসায় যাব। আরও কিছুক্ষণ কথা বলে মিন্টু কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। চলেন আমরাও শুনে আসি তারা কি কি কথা বলছে।
রাতে খাবার টেবিলে বসে আছে সাইমা এবং তার আব্বু আম্মু। এমন সময় সাইমা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি এবং বিয়েও করতে চাই। তুমি একটু তার সাথে কথা বলো। তুমি কথা বললে সে অবশ্যই রাজি হবে। তুই তো সাব্বিরকে পছন্দ করতে এখন আবার কাকে পছন্দ করিস? তোর কথাবার্তা তো আমি কিছুই বুঝি না। পছন্দ করলে যে কাউকে একজনকে পছন্দ করবে এবং সারা জীবন যাতে তার পাশে থাকতে পারিস ওইভাবে পছন্দ করবে। হ্যাঁ, এখন ওইভাবে পছন্দ করেছি। আমি মিন্টুকে পছন্দ করে ফেলেছি, তাকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করো। তার সাথে কালকে কথা বলে দেখো সে আমাকে বিয়ে করতে পারবে নাকি পারবে না। বিয়ে করতে পারবে না কেন? যেখানে আমি তোকে আদেশ করব সেখানেই তোর বিয়ে করতে হবে, কারণ আমি প্রধানমন্ত্রী, আমার কথা সে ফেলতে পারবে না। এটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ, আমি জানি। এইটার জন্যই তো তোমাকে বললাম যে তুমি তার সাথে কথা বলো। আচ্ছা তুই তো রুমে যা, কালকে তোর সাথে কথা বলবো। আমি তোকে ফোন দিয়ে বলতেছি। এই ছিল কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। মিন্টু সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। দরজা খুলতে মিন্টু দেখতে পেল সবাই সোফায় বসে আছে। মিন্টু বাড়ির ভিতরে ঢুকে সবার সামনে আসতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু সবাই বসো, তোমাকে যেটার জন্য ডেকে নিয়ে এসেছি সেটা না হয় বলতেছি, আগে রেস্ট করো। মিন্টু কিছুক্ষণ রেস্ট করতে লাগলো। প্রায় 20 মিনিট পর প্রধানমন্ত্রী মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি তোমাকে একটা কথা দিবা, কথাটা রাখতে পারবে? হ্যাঁ স্যার, কথাটা রাখার চেষ্টা করব। তবে এমন কোনো কথা বলবেন না যে আমি রাখতে পারবো না। একটা সহজ কথা বলবেন যাতে আমি রাখতে পারি। হ্যাঁ, তুমি রাখতে পারবে। আসলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। মানে আপনি এসব কি বলতেছেন? আমার হাতে তুলে দিবেন মানে? আমি কিছুই বুঝতেছি না, একটু খুলে বলেন তো। তোমার হাতে তুলে দিব মানে কথাটা হচ্ছে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তুমি কি পারবে আমার মেয়েকে বিয়ে করতে? স্যার, আমি কোথায় আর আপনি কোথায়? আপনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী আর আমি হচ্ছে সাধারণ একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। আপনার মেয়ের সাথে আমার যায় না। আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন, আমি পারবো না। সবসময় টাকা যোগ্যতা দিয়ে বিচার করবে না মিন্টু। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমার মেয়ে যাতে সুখী থাকে। আমি এটাই চাই। টাকা পয়সা কতটুকু আছে কতটুকু নেই এটা আমি দেখবো না। আপনি আমার পরিবারের সাথে কথা বলতে পারেন, তারা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আছি বিয়ে করতে। আচ্ছা, আমি সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাব। যদি তোমার আব্বু আম্মু রাজি থাকে তাহলে আমি কালকের মধ্যেই আয়োজন এবং সব কিছু সম্পূর্ণ করে ফেলবো। ঠিক আছে, তারা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আছি। আমি আমার বাসার ঠিকানা দিয়ে যাইতেছি। এই বলে মিন্টু তার বাড়ির ঠিকানা দিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। তার আব্বু আম্মুকে জানাতেই তার আব্বু আম্মু বলতে লাগলো, মিন্টু, তিনি যেহেতু নিজের ইচ্ছায় মেয়েকে দিতে রাজি আছে তাহলে বিয়ে করে ফেল। তারা তো আসবে আর আমরাও কথা বলবো। যদি রাজি থাকি তাহলে কালকের মধ্যে বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি আর কিছু বলবো না তোমাদেরকে। এই বলে মিন্টু চলে আসলো তার রুমে। সন্ধ্যায় কথাবার্তা বলে চলে গেল আবার তাদের বাসায়। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। দুই বাড়িতে ছোটোখাটো বিয়ের আয়োজন করা হচ্ছে। মিন্টু তার পরিচিত কয়েকজনকে জানিয়েছে এবং তার বন্ধু বান্ধবকে জানিয়েছে। দুপুরে মিন্টু রেডি হয়ে তার বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়িতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবার নিয়ে আসা হলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় কাজী এসে বিয়ের সকল কার্যক্রম সমাপ্ত করে দিয়ে চলে গেল। মিন্টু অপেক্ষা করছে তাদের নিয়ম কখন শেষ হবে আর কখন বিদায় নেবে। দীর্ঘ 2 ঘন্টা পর সকল নিয়মকানুন শেষ হতেই মিন্টু সাইমাকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। বউকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে গেল সবাই। অন্যদিকে মিন্টু তার বন্ধুদের সাথে ছাদে বসে আছে। এমন সময় সাইদুল বলতে লাগলো,
শালা তোর কপালটা খুবই ভালো, যেখানে হাত দিস সেখানেই তুই ভালো কিছু করতে পারিস। আজকে দেখলে তো প্রধানমন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে, কতই সুন্দর মেয়েটা, আবার তার বাবার একটা পাওয়ার আছে। এই সব কিছু থাকো, তাতে আমার কি? আমি এসব নিয়ে চিন্তা করি না। আমি আমার চাকরি এবং অন্যান্য সব কিছু নিয়ে চিন্তা করি। আচ্ছা যাই রে, এখন রাত হয়েছে অনেক। এই বলে মিন্টু ছাদ থেকে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসতেই সাইমা বিছানা থেকে নেমে মিন্টুকে সালাম করলো আর বলতে লাগলো, আই এম রিয়েলি সরি। আগের সকল ভুলের মাপ চাইতেছি আমি। আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। এখন থেকে তুমি আমার বউ। চলো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। এই বলে মিন্টু সাইমাকে কোলে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।